প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাহাদ বলল, এতদিন অফিসে আসেননি কেন? সমস্যা ছিল? কি সমস্যা? প্রিয়া এবার উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাহাদ আবার বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি। কি সমস্যা ছিল যে এতদিন অফিসে আসলেন না? একটা ফোন করে তো জানায় মানুষ। ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছিলেন আপনি। কি সমস্যা আপনার বলেন? আমার অফিসে কাজ করতে ভালো লাগে না? নাকি আমায় বিরক্ত লাগে? আপনার দিকে তাকাই বলে খুব সমস্যা? ধমক দিয়েই কথাগুলো বলল ফাহাদ। ফাহাদের কথায় অধিকার স্পষ্ট, কিন্তু কিসের অধিকার সেটা বুঝে না প্রিয়া। ফাহাদের ধমকে প্রিয়া কেঁদেই দিল। ফাহাদ ঝাড়ি দিয়ে বলল, কিছু বললেই শুধু ফ্যাসফ্যাস করে কাঁদে। এছাড়া আর কিছু পারেন না? কি হয়েছে সেটা তো বলবেন। প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, সরি স্যার, আর এমন হবে না। আমি ইচ্ছে করে এতদিন অনুপস্থিত ছিলাম না। দয়া করে শেষবারের মতো একটা সুযোগ দিন প্লিজ। ফাহাদ মনে মনে বলল, আমি বলি কি আর সে বুঝে কি? ওরে জ্বালা, আমি কি একবারও বলেছি যে অফিস থেকে বের করে দিব? আমার যে টেনশন হয় সেটা এই মেয়ে বুঝবে না। এত অবুঝ কেন এই মেয়ে? ফাহাদ যথাসম্ভব রাগ দমিয়ে বলল, আচ্ছা আপনি এখন যান। প্রিয়া চলে যাওয়ার পর ফাহাদ মাকে ফোন দিল। হ্যালো মা। হ্যাঁ বল। পেয়ে গেছি মা, পেয়ে গেছি। কি পেয়ে গিয়েছিস? আমার সাদা পরীকে পেয়ে গেছি মা। অফিসে এসেছে? হ্যাঁ মা। তাহলে তো আমার ছেলেটা আজ খুব খুশি। অনেক খুশি মা। কিন্তু কিছু একটা গণ্ডগোল আছে মা। কিসের গণ্ডগোল? প্রিয়ার চোখমুখ কেমন জানি কি জানি হয়েছে, কিন্তু সেটা বলছে না। হয়তো পারিবারিক কিছু, তাই তোকে বলেনি। তাছাড়া তুই ওর বশো, তোকে কি আর সব বলবে নাকি? তাহলে কি করে জানব? ওর কোন ফ্রেন্ড যেন আছে, ওকে দিয়ে জিজ্ঞেস করা। এটা করা যেতে পারে, কিন্তু মা পৃথা বিষয়টা কিভাবে নিবে সেটাই তো বুঝতেছি না। অফিসের বশো অফিসেরই একজনকে পছন্দ করে, ভালোবাসে, বিষয়টা কেমন জানি না। এখানে কেমন জানির কি আছে? কে কিভাবে নিবে সেটা তার বিষয়। তোর কাজ হচ্ছে তুই কিভাবে প্রিয়ার সব ইনফরমেশন নিবি। এখন ওর ইনফরমেশন তো আর ও নিজে এসেই দিবে না, তাই না? এজন্য অবশ্যই ওর কাছের কারো সাহায্য দরকার তোর। আর ওর কাছের কেউ বলতে তুই শুধু পৃথাকেই চিনিস। সো তোকে সাহায্য করতে পারলে পৃথাই পারবে। প্রয়োজনে ওকে সব জানা, ও তোকে সাহায্য করতে পারবে। ভালোবাসাকে পাওয়ার জন্য যা করা লাগবে করবি। যেটা সবাই দুদিন পর এমনিতেই জানবে সেটা না হয় দুদিন আগেই কেউ জানুক। ওহ মা, সত্যিই তুমি বেস্ট। এজন্যই বোধ হয় আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। যার বেস্ট ফ্রেন্ডের মতো মা আছে তার আবার কোনো বেস্ট ফ্রেন্ডের দরকার হয় নাকি? লাভ ইউ সো মাচ মা। পাগল ছেলে আমার। লাভ ইউ টু। এখন যা, কাজে লেগে পড়। যথাজ্ঞা মেরি আম্মিজান। রেস্টুরেন্টে অপেক্ষা করছে পৃথা। কিছুক্ষণ পরই ফাহাদ আসে। ফাহাদকে দেখে পৃথা দাঁড়িয়ে পড়ে। ফাহাদ মুচকি হেসে বলে, আরে বসো বসো। রেস্টুরেন্টে এত ফর্মালিটি দেখাতে হবে না। সমস্যা নেই স্যার। ফাহাদ বসতে বসতে বলল, এখানে আসার জন্য কোনো সমস্যা হয়নি তো? না স্যার, আসলে যে কথাগুলো বলবো সেগুলো অফিসে বলার মতো নয়, তাই এখানে ডেকেছি। সমস্যা নেই স্যার, আপনি বলুন। অ্যাকচুয়ালি কথা বলার টপিক হচ্ছে প্রিয়া। পৃথা মুচকি হেসে বলল, এটাই আন্দাজ করেছিলাম। মানে? না মানে প্রায়ই দেখতাম আপনি লুকিয়ে লুকিয়ে প্রিয়াকে দেখেন। ফাহাদ লজ্জা পেয়ে মাথা চুলকাল। আসলে কি জানো পৃথা, কখনো ভাবতেই পারিনি এভাবে কাউকে ভালোবেসে ফেলব। সেই বৃষ্টিতে সাদা ড্রেসে আধভেজা অবস্থায় দেখে কি যে হলো আমার। এখন ধ্যানেজ্ঞানে শুধুই প্রিয়া। তাহলে ওকে বলছেন না কেন? বলবো। আসলে আমি সেরকমভাবে প্রিপেইড নই তো, তাই চাচ্ছিলাম একটু সময় নিতে। ওহ আচ্ছা, এই দিন ও অফিসে আসেনি কেন জানো? না স্যার, অনেকবার জিজ্ঞেস করেছি, বলেনি। বলেছে পরে বলবে। তবে মুখ দেখে মনে হয়েছিল যাই হোক না কেন ভালো হয়নি। ফাহাদ চিন্তিত স্বরে বলল, এক কাজ করবে, কাল কি হয়েছে তা জানার জন্য ওকে ফোর্স করবে। যেভাবেই হোক ওর থেকে কথা আদায় করবে। আর যখন জিজ্ঞেস করবে তখন আমায় বলবে, আমি কল দিব। তুমি শুধু ফোনটা লাইনে রেখো। আচ্ছা। আর হ্যাঁ, প্লিজ এসব কিছু আগেই কাউকে জানিও না। এমনকি প্রিয়াকেও না। ওকে স্যার, থ্যাংক ইউ। ফাহাদ বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরল। ফাহাদের বাবা তখন পত্রিকা পড়ছিলেন। পত্রিকার পাতা উল্টে বলল, কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? আব্বু খুব খুশি। তো কি কারণ শুনি? আমরাও একটু খুশি হই তোমার সাথে। সরি আব্বু, এখন তো বলা যাবে না। তবে সময় হলে অবশ্যই অবশ্যই জানাবো।
সিরিয়াস কিছু মনে হচ্ছে? ফাহাদ কিছু বলল না, লাজুক হেসে উপরে চলে গেল। মৃন্ময় তখন বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিল। ফাহাদকে দেখে মৃন্ময় বলল, একটু আগে বাড়িতে আসতে পারিস না? কেন? কেন আবার কি? আমার সাথে একটু সময় কাটাবি? ধুর ব্যাটা, এতদিন পর আমার সাদা পরীটাকে পেয়েছি, ওকে না দেখে তোকে দেখব? কি সেলফিস রে। যাই হোক, অফিসে এসেছে? হ্যাঁ রে, এজন্যই তো আজ এত খুশি আমি। খুব লাকি রে তুই, তোর পরীকে তো তুই খুঁজে পেলি, কিন্তু আমার প্রেয়সীকে যে আমি কবে পাবো কে জানে। মন খারাপ করিস না, খুব শীঘ্রই খুঁজে পাবি দেখিস। তাই যেন হয়। তবে আমার ট্রিট চাই। কিসের ট্রিট? এই যে তোর পরীকে খুঁজে পেলি তাই। ওহ আচ্ছা, এই ব্যাপার। ওকে খাওয়াবো, যত খেতে পারিস খাওয়াবো, কিন্তু আজ না ভাই, কাল খাওয়াবো। আজ খুব টায়ার্ড আমি, কাল অফিস 5টায় ছুটি দিব। তখন বাহিরে যাব কেমন? অফিস থেকে 40 মিনিট লাগে যেতে, একটা রেস্টুরেন্ট আছে, দারুণ সব খাবার পাওয়া যায়। ওকে ডান। পরের দিন লাঞ্চ টাইমে খুব ফোর্স করছে পৃথা প্রিয়াকে। ফাহাদ তখন ফোনের লাইনেই আছে, সব শুনছে। প্রিয়া বলতে নারাজ, বারবার কথা ঘুরানোর চেষ্টা করছে। পৃথা এবার ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল, তুই কি আমায় একটুও বিশ্বাস করিস না প্রিয়? আমার সাথে কি শেয়ার করা যায় না? উল্টাপাল্টা ভাবিস না রে পৃথা, এই নতুন জগতে আমার বন্ধু বলতে শুধু তুই আছিস, আমার আপন, যাকে আমি সব শেয়ার করি। কিন্তু এই বিষয়টা তুই সহ্য করতে পারবি না, তাই আমি বলতে চাচ্ছি না। যেটা তুই সহ্য করতে পেরেছিস সেটা আমি পারবো না। তোর সাথে ঘটে যাওয়া ঘটনা তুই সহ্য করতে পারলে আমিও পারব। আফটার অল তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। প্লিজ বল কি হয়েছে? প্রিয়ার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, গলাটা ধরে আসছে। ধরা গলায় প্রিয়া বলল, সব শেষ গয়ে গিয়েছে রে পৃথা। নতুন জগতে নতুনভাবে বাঁচার সব আশা নিভে গিয়েছে সব। আমি সত্যিই একটা অলক্ষী। উইদিন অফিস শেষে বাড়িতে গিয়ে দেখি দুই ভাবির বাবা মা আর ভাই এসেছে। আমার দুই ভাবি সম্পর্কে আপন বোন। ছোট ভাইয়া আর ছোট ভাবির রিলেশন ছিল। তখন প্রস্তাবের মাধ্যমেই বাড়ির দুই মেয়েকে আমার দুই ভাইয়ের বউ করে আনে। আমি তাদের সাথে কুশল বিনিময় করে আমার রুমে চলে যাই। ভাবির ছোট ভাই আমায় আগে থেকেই পছন্দ করত, যেটা আমি জানতাম, তাই সবসময়ই এড়িয়ে চলতাম। আমার পিছু পিছু ভাবির ছোট ভাই রামিম আমার রুমে আসে। খাটের উপর বসে বলল, কি খবর বিআইন সাহেবা? খবর কি তোমার? আমার খুব রাগ হয় তখন। সরাসরি একটা মেয়ের রুমে আসা আবার খাটে বসা, বিষয়টা খুবই বিরক্তিকর। কিন্তু ভাবির ভাই বলে কিছু বলিনি। মুখে হাসির রেখা টেনে বলেছিলাম, জি ভালো। মন খারাপ নাকি? না। তাহলে কথা বলছো না কেন? একটু টায়ার্ড তো তাই। মাথা ব্যথা করছে। আসো মাথা টিপে দেই। আশ্চর্য, নিজের সীমা অতিক্রম করবেন না প্লিজ। আরে আরে, রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করলাম, আপনি এখন আসতে পারেন। প্রিয়া, আর কতবার বলবো তোমায় ভালোবাসি? আমি কতবার বলবো যে আমি আপনাকে ভালোবাসি না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার এসব ভালোবাসার প্রতি কোনো ইন্টেনশন নেই। আমি তো তোমায় বিয়ে করতে চাই। দেখো, তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনার সমস্যা থাকলেই বা আমার কি? আমার অতীতকে দুর্বলতা ভেবে আমায় বিয়ে করবেন এই আশা থাকলে প্লিজ সেটা ভুলে যান। আপনাকে আমি কোনো জন্মেই বিয়ে করব না। তার কারণও আপনি খুব ভালো করেই জানেন। দেখো, আমি জানি আমি নেশা করি, মেয়েদের প্রতি উইক, কিন্তু প্রমিস তুমি আমার জীবনে আসলে সব ছেড়ে দিব আমি। হাসালেন রামিম। শুনেছিলাম আপনি নাকি আপনার মাকে ছুঁয়েও কথা দিয়েছিলেন এসব আর করবেন না। কিন্তু আপনি কথা রাখতে পেরেছেন কি? পারেননি তো। যেই ছেলে গর্ভধারিণীকে দেওয়া কথা রাখতে পারে না, সে আমায় দেওয়া কথা রাখবে? তুমি শোনো, আমি আর কিছু শুনতে চাই না। আপনি এখনই আমার রুম থেকে বেরিয়ে যাবেন প্লিজ। নয়তো আপনি থাকেন, আমিই চলে যাই। এরপর আর রামিম কিছু বলেনি। চলে যায়, কিন্তু দমে যায়নি তখনও। আমায় বিয়ে করার জন্য উঠেপড়ে লাগে। আমার দুই ভাবিকেই বিষয়টা জানায়। ভাবিরা তাদের আদরের ভাইয়ের আবদার রাখতে গিয়ে আমার কথা ভাবা ভুলে যায়। ভাইয়াদের বিষয়টা বুঝায়। আমি রাজি ছিলাম না বিধায় ভাইয়ারাও কেউ রাজি হয়নি। কিন্তু ভাবিরা এমন কি বুঝিয়েছিল কে জানে। আর রামিমও এত ভালো মানুষ সাজার অভিনয় করল যে ভাইয়ারাও রাজি হয়ে যায়। সবাই মিলে আমাকে বুঝাতে শুরু করে। আমার অফিসে আসা বন্ধ করে দেয়। আমি জেনে শুনে ওমন একটা লোককে কি করে বিয়ে করতাম বল? আমি রাজি হয়নি। একমাত্র মা আমার পাশে ছিল।
আমার সেই পরিচিত ভাই ভাবিদের আবারও অচেনা মনে হতে শুরু করল। একদিন ভাইয়ারা মাকে বলল, তুমি তোমার মেয়েকে বোঝাচ্ছ না কেন? আমরা কি ওর খারাপ চাই? যদি ওর খারাপ চাইতাম তাহলে কি ফিরে আসতাম আমরা? ওর প্রথম সেই ঘটনার পর বাবা মারা যায়। তখন কিন্তু আমরা দূরে সরে থাকতে পারিনি মা। সাপোর্ট হয়ে ওর পাশে দাঁড়িয়েছি। আর আজ ওর কাছে আমাদের কথার কোনো মূল্যই নেই। দেখ বাবা, সংসার তো ও করবে। তাহলে ও যখন রাজি না কেন বারবার এমন জোর করছিস? বাহ, তুমিও তো দেখছি এখন মেয়ের দলে। এটা দলের কোনো বিষয় না রে বাবা। একটু ওর কথা ভাব। ওর কথা ভেবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রামিমের সাথেই ওর বিয়ে দিব। তুমি দেখো মা, আমাদের বোন অনেক সুখী হবে। আড়াল থেকে সেদিন সবটা শুনেছিলাম আমি। পরিস্থিতি যে আমার অনুকূলে ছিল না সেটা আমি ঢের বুঝতে পেরেছিলাম। শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে রাজিও হয়ে গিয়েছিলাম। ঘরোয়াভাবে বিয়ে হওয়ার কথা ছিল। এরপর এতটুকু বলে হুহু করে কেঁদে দিল প্রিয়া। ওপাশ থেকে নিঃশব্দে সব শুনছিল ফাহাদ। প্রিয়ার কান্নাগুলো তীরের মতো বিঁধছিল ফাহাদের বুকে। মনে তখন এক অজানা ভয়। তবে কি সত্যিই ফাহাদ প্রিয়াকে হারিয়ে ফেলল? পৃথা প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না প্লিজ। এরপর কি হলো? প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, এরপরই আমার পরিবারটা এলোমেলো হয়ে গেল রে পৃথা। বিয়ের আগের দিন রাতে রামিম ড্রিঙ্ক করে আমার রুমে আসে। রাত তখন 11টার মতো বাজবে। আমি বসে বসে উপন্যাসের বই পড়ছিলাম। রামিম হুট করেই রুমে ঢুকে যায়। আমার পাশে বসে আমার হাত ধরে। আমি ছাড়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু ও অনেক বেশি জোরাজুরি শুরু করে দেয়। ওকে দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম ও মদ খেয়েছে। আমি বারবার বলেছিলাম, রুম থেকে বেরিয়ে যান, প্লিজ বেরিয়ে যান। সরিয়ে দিচ্ছ কেন? কাল তো আমাদের বিয়ে হচ্ছেই। আমি রুম থেকে বের হতে বলেছি আপনাকে। রামিম কিছুতেই আমার কথা শুনছিল না। তখন আমি সজোরে একটা থাপ্পড় দেই রামিমকে। ধাক্কা দিয়ে সরিয়ে চেঁচামেচি শুরু করি। তখন সবাই দৌড়ে আমার রুমে আসে। আমি কেঁদে কেঁদে সব বলি ওদের। কিন্তু জানিস পৃথা, আমার ভাইরা এর কোনো প্রতিবাদ করেনি। উল্টো বলেছে নেশা করেছে তো তাই এমন হয়ে গেছে। মাফ করে দে ওরে বোন। রামিমের অমন ব্যবহারে যতটা না কষ্ট পেয়েছিলাম তার চেয়ে অনেকগুণ বেশি কষ্ট পেয়েছিলাম ভাই ভাবির কথায়। তখন আর চুপ করে থাকতে পারিনি। রাগে বলেছিলাম, আমি এই বিয়ে করব না। করব না এমন চরিত্রহীন, নেশাখোর কোনো ছেলেকে বিয়ে। এতে যদি কখনো আমার বিয়ে না হয় তো না হোক। তবুও আমি এই বিয়ে করব না। এখন যা খুশি করতে পারো তোমরা। তখন এক কথায়, দুই কথায় অনেক ঝামেলা হয়ে যায় বাড়িতে। এই বিয়ে না করলে ভাবিরা বাপের বাড়ি চলে যাবে সিদ্ধান্ত নেয়। ভাইয়ারাও চায় আমি এই বিয়েটা করি। মা শুধু মুখে আঁচল বুজে কাঁদত। কিন্তু আমি আমার সিদ্ধান্তে দৃঢ় ছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত কিছুতেই করব না। ভাইয়া ঠান্ডা মাথায় বলেছিল, দেখ বোন, মানছি রামিম একটা ভুল করেই ফেলেছে। তাই বলে বিয়েটাই ভেঙে দিবি? আগের কথাই ভাব, পরপর দুইটা অতীত তোর। তাছাড়া রামিম সব জেনেই তোকে বিয়ে করতে রাজি। আর তুই ওর একটা দোষ মাফ করতে পারবি না? বাহ ভাইয়া বাহ। কয়লা ধুলে যেমন ময়লা যায় না তেমনি খারাপ সময়ে পাশে দাঁড়ালেই ভাইয়ের দায়িত্ব পালন করা যায় না। আমায় বিয়ে দিতে চাচ্ছ নাকি কুরবানি দিতে চাইছ তোমরা? আমি মেয়ে বলে সবসময় স্যাক্রিফাইস আমাকেই করতে হবে? কেন সবসময় আমিই কেন? প্রয়োজনে সারা জীবন এভাবেই থাকব তবুও এমন চরিত্রহীন কাউকে আমি বিয়ে করব না। তুই কি চাস আমরা আবার আগের মতো আলাদা হয়ে যাই? ভয় দেখাচ্ছ? আমি আর ভয় পাই না ভাইয়া। বিয়ের প্রায় 1 বছরের মাথায় দুই ভাই মিলে কৌশলে আলাদা হয়ে গিয়েছিলে। বলেছিলে অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে। মাসেও একটা খবর নিতে না। আমি বুঝতাম না ভেবেছ? তখন কি তোমাদের ছাড়া থাকিনি? থেকেছি তো। এরপর আব্বু মৃত্যুর পর আবার ফিরে এলে। মনে হয়েছিল পৃথিবী ফিরে পেয়েছি আমি। কিন্তু আমি তো ভুল ছিলাম। তোমরা শোধরাওনি ভাইয়া, তোমরা শোধরাওনি। ভাবির আগে গোজগোজ করতে বলেছিল। এইটুকুন একটা মেয়ের কাছে আমাদের এত কথা শুনতে হচ্ছে। তোমাদের কথায় ফিরে আসছিলাম আর এখন তোমারই বোন এসব কথা শোনাচ্ছে। নিজের ছোট বোনের মতো ভালোবেসেছিলাম আর তোমার বোনের প্রতিদান দিচ্ছে এখন। ভাবি, আমার আপু কিন্তু কখনোই এই অন্যায়কে প্রশ্রয় দিত না। এটা সত্যিই যে কয়টা দিন একসাথে ছিলে সে কয়টা দিন শুধু আপুর মতোই না মায়ের মতো ভালোবেসেছ। তাহলে এখন এমন চেঞ্জ হয়ে যাচ্ছ কেন ভাবি? ভাবির আর কোনো উত্তর পাইনি। তারা চলে যাওয়ার জন্য রেডি। ভাইয়াদের বলেছিলাম, তোমরাও নিঃসংকোচে চলে যেতে পারো। আটকাবো না। ছোট ছোট বাচ্চা আছে তোমাদের।
আমাদের জন্য নিজেদের পরিবার নষ্ট করো না। মাকে নিয়ে আমি ভালো থাকব। জানিস পৃথা, তখন মুখে এটা বললেও মনে মনে বলেছিলাম ভাইয়া প্লিজ যেও না, প্লিজ যেও না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সবাই চলে গেল। তখন থেকেই মাকে নিয়ে আমার একলা জীবন। প্রিয়া এবার জোরে জোরে শব্দ করে কাঁদছে। প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পৃথা। পৃথাও কাঁদছে। কি করে একটা মানুষ এত কষ্ট সহ্য করতে পারে? ক্যান্টিনে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ফোনের ওপাশে ফাহাদও কাঁদছে। ভাবতেই পারছে না মেয়েটার এত কষ্ট। ইচ্ছে করছে রামিম ছেলেটাকে খুন করে ফেলতে। ওপাশ থেকে মানুষের হইচই শোনা যাচ্ছে। সবার চোখে মুখে কৌতূহল কি হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি সামলাতে হবে। ফাহাদ ভালো করে চোখমুখ মুছে নিল। এরপর ক্যান্টিনে গিয়ে বলল, কি হয়েছে কি এখানে, এত হইচই কেন? আর ক্যান্টিনে কি সবার? লাঞ্চ টাইম যে পেরিয়ে গেছে সে খেয়াল কি আছে আরও? যাও সবাই যে যার কাজে। ফাহাদের ধমকে সবাই চলে যায়। ক্যান্টিন এখন পুরোপুরি শান্ত। ফাহাদ ইশারায় পৃথাকে চলে যেতে বলল। পৃথা চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। প্রিয়াও চোখ মুছতেছে, কিন্তু বারবার চোখে পানি এসে পড়ছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। ফাহাদ গিয়ে প্রিয়ার পাশে বসল। প্রিয়া ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, সরি স্যার, মি কাজে যাচ্ছি। প্রিয়া চলে যাওয়ার সময় পেছনে থেকে ফাহাদ হাত টেনে ধরে। প্রিয়া দাঁড়িয়ে পড়ে। ফাহাদ প্রিয়ার সামনে গিয়ে চোখের পানি মুছে বলল, এই মিষ্টি চোখে পানি মানায় না। কারা কাঁদে জানেন? যারা হেরে যায়। আপনি কি এত সহজেই হেরে যাবেন? প্রিয়ার কি হলো কে জানে। দুম করে কাঁদতে কাঁদতে ফাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। কেন সবসময় আমার সাথেই এমন হতে হবে কেন? ফাহাদ প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কাম ডাউন প্রিয়া। প্রিয়া ফাহাদকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে যায়। রেস্টুরেন্টে বসে আছে ফাহাদ আর মৃন্ময়। খাবার অর্ডার দেওয়া হয়েছে। মৃন্ময়ের মন খারাপ। কালই ওকে বাসায় ব্যাক করতে হবে। বিজনেসের একটা কাজের বাহিরে যেতে হবে। বাবার আদেশ বলে কথা। খাবার সামনে থাকা সত্ত্বেও মৃন্ময় চুপ করে বসে আছে। ফাহাদ মৃন্ময়কে ধাক্কা দিয়ে বলল, কিরে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না? আরে খেয়ে তো দেখ। এই রেস্টুরেন্টের খাবারগুলো জাস্ট ইয়াম্মি। মন ভালো না থাকলে কি খেতে ইচ্ছে করে? আরে মন খারাপ করছিস কেন? তুই তো আর একেবারে চলে যাচ্ছিস না। কাজটা শেষ করেই তো চলে আসবি। খুব নে এখন খা। এরপর মৃন্ময় আর ফাহাদ একসাথে খাওয়া শুরু করল। বাড়িতে কোনো বাজার নেই। ফ্রিজও সম্পূর্ণ ফাঁকা। সব খুঁটিয়ে খাটিয়ে দেখে প্রিয়া মাকে বলল, ওমা ঘরে তো কোনো বাজারই নেই। হ্যাঁ রে, বাজার করতে হবে। আজ ডিম রান্না করেছি। রাতে এগুলো দিয়ে আমাদের চলে যাবে। কাল আমি বাজার করে আনব। কাল কখন বাজার করবে আর কখন রান্না করবে? আমি বরং যাই পাশের বাজার থেকেই কিছু কিনে আনি। না না, তোকে বাজারে যেতে হবে না। কেন? কেন আবার কি? আমি বারণ করেছি তাই। বারণ করলেই হবে? খেতে হবে না। তুমি টিভি দেখো। আমি শুধু যাব আর আসব। তাহলে আমাকেও তোর সাথে নিয়ে চল। তুমি আবার কষ্ট করে যাবে কেন? তুমি বাসায় থাকো। যখন মাসকাবাড়ির বাজার করব তখন দুজন একসাথে যাব কেমন? প্রিয়া একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নতুন জায়গা খুব একটা চিনে না প্রিয়া। ফুটপাত ধরে হাঁটছিল, টুকটাক বাজার করে বাসায় ফিরছিল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল সন্ধ্যা 7টা বাজে। এখনো কত কপত কপতি হাত ধরে হেঁটে যাচ্ছে। কেউ বা রিকশায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। পাশেই খেয়াল করল একটা ছেলে একটা মেয়েকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। দৃশ্যটা দেখে প্রিয়ার ভেতর থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রিয়া আর সেদিকে খেয়াল না করে হাঁটা শুরু করে। ডট। ফাহাদ আর মৃন্ময় খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। ফাহাদ বলল, চল ব্যস্ত শহরে একটু হাঁটি। মৃন্ময় হাসি মুখে বলল, চল। দুই ভাই মিলে হাঁটছিল আর গল্প করছিল। ফাহাদ বলল, এভাবে হাঁটতে ভালো লাগছে না। তুই দ্বারা আমি দোকান থেকে কিছু কিনে আনি। যা। ফাহাদ দোকানে গেল। মৃন্ময় প্যান্টের পকেট হাত ঢুকিয়ে গুনগুন করে গান গাইছিল। আচমকা মৃন্ময়ের হার্টবিট বেড়ে গেল। পা দুইটা অসাড় হয়ে আছে। সামনে এগোতে পারছে না। মুখ দিয়ে অনেক কষ্টে বের করল, ফাহাদ প্রেয়সী প্রেয়সী। মৃন্ময় দৌড়াতে শুরু করল। পেছনে পেছনে ফাহাদও দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে মৃন্ময় থেমে গেল। সাথে ফাহাদও। দুজনই সমানে হাঁপাচ্ছে। ফাহাদ হাঁপাতে হাঁপাতেই বলল, প্রেয়সী প্রেয়সী বলে চেঁচাচ্ছিলি কেন? আমি প্রেয়সীকে দেখেছি ফাহাদ। কি বলিস? কোথায় দেখলি? যেখানে তুই দোকানে গেলি তখন দেখলাম আমি ওকে। তুই শিওর তুই ওকে দেখেছিস? আমি স্পষ্ট দেখেছি।
ওকে চিনতে আমার একটুও ভুল হবে না। তাহলে কোথায় চলে গেল জানি না। এত মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছি। ও কি তোকে দেখেছে? আমি শিওর না, তবে মনে হচ্ছে দেখেছে। যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কঠিন রে মৃন্ম। এত সামনে থেকে দেখেছি, তবুও বলছিস খুঁজে পাওয়া কঠিন। দেখা আর মানুষটাকে পাওয়া এক কথা নয়। এমন তো হতে পারে সে তোর কাছে ধরাই দিতে চায় না কখনো। জানি না আমি এত কিছু। আমি শুধু জানি, একবার যখন ওকে এখানে দেখেছি তখন ওকে তো আমি খুঁজে বের করবই। তারপর তারপর আর কি? ক্ষমা চাইব যদি ফিরে না আসে। তুই আমার ভাই নাকি শত্রু? হ্যাঁ, পজিটিভ ভাবতে পারিস না। ফাহাদ এবার হেসে দিল, বলল, সরি সরি, তবে পজিটিভ ভাবার আগে নেগেটিভ দিকটাও ভাবতে হয়। সব ভাবাভাবি বাদ। বিজনেসের কাজে যে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল। পাগল হলি নাকি তুই? আঙ্কেল এতে ভীষণ রেগে যাবে। পাগলামি না করে কাজটা কর। বাড়ির সবাইকে খুশি রাখো আগে। আর একবার যখন তাকে দেখেছিস তখন এটা তো তুই শিওর যে তোরা এক দেশে, এক জেলাতে আছিস। সো, ওকে খুঁজে বের করতে কোনো সমস্যা হবে না। আর একবার যা করেছিস এরপরও পরিবারের সাপোর্ট পাওয়া অনেক কঠিন বুঝলি। মৃন্ম ভাবলেশহীনভাবে বলল, কি বুঝলি? তুই যা বুঝালি। তাহলে তুই মালয়েশিয়া যাচ্ছিস তো? দেখ, লাইক আ গুড বয়। নাও লেট শো। বাড়িতে গিয়ে দরজা আটকে ফ্লোরে ধপাস করে ব্যাগটা ফেলল প্রিয়া। জগ থেকে পানি ঢেলে ঠক করে খেল। অনেকটা হাঁপিয়ে গিয়েছে। মা এসে বলল, এমন হাঁপাচ্ছিস কেন? প্রিয়া কিছুক্ষণ দম নিয়ে বলল, মা মৃন্ময়কে দেখেছি আজ। কোথায়? বাজারের ওইখানে। ও তোকে দেখেছে? হ্যাঁ, শুধুই দেখেনি, আমার পিছন পিছন এসেছিল। আমি লুকিয়েছিলাম। ওকে দেখে লুকানোর কি আছে? তুই তো কিছু করিসনি। সব অতীত থেকে দূরে সরার জন্য সব চেঞ্জ করে নতুন জায়গায় আসা। সেখানে যদি অতীত এসে এভাবে হাত বাড়ায় তখন আমি লুকাবো না। এসব বাজে অতীতের সম্মুখীন আমি হতে চাই না মা। ঘৃণা করি, আমি অনেক ঘৃণা করি। মা প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও, আর যা ফ্রেশ হয়ে নে। অতীত চাইলেও আর তোকে ছুতে পারবে না। ডট ডট মৃন্ম মালয়েশিয়া চলে গিয়েছে, কিন্তু মনটা বাংলাদেশেই পড়ে আছে। ফাহাদ আজকাল প্রিয়াকে নিয়েই বিভোর থাকে। মনের না বলা কথাটাকে এখনো হৃদয়ে বন্দি করে রেখেছে। কবে যে এই মনের শিকল থেকে মুক্ত হবে ভালোবাসার কথা কে জানে। অফিস থেকে একটা ট্যুরের ব্যবস্থা করা হয়েছে সিলেটে। প্রিয়া প্রথমে যেতে একদম রাজি হয়নি। ফাহাদ একটা টোপ হিসেবে কাজে লাগালো পৃথাকে দিয়ে রাজি করালো। বাসে বসে যে যার মতো আনন্দ করছে আর ফাহাদ চুপিসারে দেখছে প্রিয়াকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কেউ সেটা বুঝতেও পারছে না। কারণ ফাহাদ চোখে কালো সানগ্লাস পরে বাসের সিটের সাথে হেলান দিয়ে আছে, যাতে সবাই বুঝে যে ফাহাদ ঘুমাচ্ছে। স্পটে পৌঁছে সবাই ফ্রেশ হয়ে আগে খেয়ে নিল। এরপর যে যার মতো ঘুরতে শুরু করলো। পৃথা আর প্রিয়া চা বাগানের উঁচু-নিচু জায়গায় ঘুরছিল। প্রাকৃতিক দৃশ্য যে কতটা মনোরম তা বাহিরে গেলেই বোঝা যায়। পৃথার ফোন আসায় পৃথা ফোনে কথা বলছিল, আর প্রিয়া অন্যমনস্ক হয়ে হাঁটছিল। মনটা বিষণ্ণ খুব। হুট করেই ফাহাদ পেছনে থেকে বলে, কি ম্যাম, মন খারাপ? প্রিয়া পিছনে তাকিয়ে দেখল ফাহাদ। উহু, মন খারাপ না, না, সত্যি। একটা কথা বলি। জি। আমি যদি আপনাকে তুমি করে ডাকি তাহলে কি কোনো সমস্যা? প্রিয়া ভ্রু কুঁচকে তাকালো, বলল, না, সমস্যা হবে কেন? আপনি তো পৃথাকেও তুমি করে ডাকেন। ফাহাদের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মনে মনে বলল, এই মেয়েটা এত আনরোমান্টিক। কিসের সাথে কি তুলনা করে? আরে আমি কি পৃথাকে ভালোবেসে তুমি ডাকি নাকি? প্রিয়া আবারও হাঁটা শুরু করল। সাথে ফাহাদও হাঁটছে। ফাহাদের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। জোরে চেঁচিয়ে বলল, সাপ সাপ। ফাহাদের সাথে প্রিয়া জোরে জোরে চেঁচাতে লাগল। সাথে বাচ্চাদের মতো লাফাতে লাগল। প্রিয়ার এই অবস্থা দেখে ফাহাদ হাসতে হাসতে শেষ। বিষয়টা প্রিয়া খেয়াল করে থেমে গেল। ভ্রু কুঁচকে বলল, আপনি হাসছেন কেন? আর কোথায় সাপ? ফাহাদ হাসতে হাসতেই বলল, হাসছি তোমার বাচ্চামো দেখে। তোমার মধ্যে কতই সৌন্দর্য লুকায়িত, কিন্তু তুমি যে কেন তা প্রকাশ করো না আল্লাহ মালুম। প্রিয়া কথাটাকে এড়িয়ে গিয়ে বলল, সাপ কোথায়? সাপ নেই তো। তবে আপনি যে সাপ সাপ বলে চেঁচালেন, সেটা তো তোমার রিয়াকশন দেখার জন্য করেছি। আর আর ফাহাদ চোখে মুখে দুষ্টুমির রেখা ফুটিয়ে বলল, আর ভাবলাম যে তুমি ভয় পেয়ে একটু জড়িয়ে ধরবে। বলেই ফাহাদ ঠোঁট কামড়ে হাসতে লাগল। প্রিয়া চোখমুখ কুঁচকে বলল, নির্লজ্জ।
ফাহাদ ডান হাত বুকের বাপাশে রেখে বলল, আয় হায়, এভাবে বলো না, প্রেমে পড়ে যাব। প্রিয়া আর কিছু না বলে হাঁটা শুরু করল। সন্ধ্যায় গানের আসর বসিয়েছে সবাই মিলে। যে যে গান পারে সবাই গান গাইছে, আড্ডা দিচ্ছে। আড্ডার এক ফাঁকে অফিসের অন্যান্য বসরা সবার উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো যে তোমাদের বস মিস্টার ফাহাদ যে খুব ভালো গান করে? গান কিন্তু তার স্বপ্ন। ফাহাদ বলল, এটা কি হলো, এভাবে ফাঁসানো? কিন্তু মনে মনে ফাহাদ খুশিই হল। এই সুযোগে গানের মাধ্যমে ইশারা ইঙ্গিতে প্রিয়াকে ভালোবাসার কথা জানাবে। উপস্থিত সকলে বলল, তাহলে স্যার একটা গান হয়ে যাক। ফাহাদ হেসে বলল, হোক তাহলে। ফাহাদ গিটার নিয়ে টুংটাং আওয়াজ তুলল। ফাহাদের সরাসরি বসে আছে প্রিয়া, প্রিয়ার সাথে বসে আছে পৃথা। ফাহাদ গাওয়া শুরু করল, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। আজ সবাই ট্যুর থেকে বাসায় ফিরছে, রাতের জার্নি হওয়ায় সবাই ঘুমিয়ে পড়েছে। পৃথা ফোনে তখনও কথা বলছিল, সারাদিন কেমন ঘুরেছে কেমন কেটেছে ট্যুর সেগুলো বলছিল পৃথার ভালোবাসার মানুষ আকাশকে। ফাহাদ ফিসফিস করে বলল, পৃথা তুমি কি আমার সিটে আসবে? পৃথা ফোনটা একটু দূরে সরিয়ে বলল, কেন স্যার? মানে। পৃথা ফাহাদের মানের ভাষা বুঝে গেছে। ফাহাদ যে প্রিয়ার সাথে বসার জন্য পৃথাকে নিজের সিটে যেতে বলেছে সেটা পৃথা ভালোই বুঝেছে। তবুও একটু মজা নেওয়ার জন্য বলল, কিন্তু স্যার, প্রিয়া তো আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, আমি গেলে তো ও পড়ে যাবে। আরে না, না পড়বে কেন? আমি তোমার সিটে যাব আর তুমি আমার সিটে, এক কথায় যাকে বলে অদল বদল। পৃথা হাসল, বলল, ঠিক আছে। পৃথা খুব সাবধানে প্রিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ফাহাদ পৃথার জায়গায় এসে বসল। প্রিয়া ঘুমের ঘোরে মাথাটা ফাহাদের কাঁধে রাখল। ফাহাদ মুচকি হাসল, মনে মনে বলল, সারা জীবন যদি এভাবেই পাশে পাই তোমায়, তাহলে এই দুনিয়ার কাছে আমার আর চাওয়ার কিছু নেই। প্রিয়া শুধু ফাহাদের কাঁধে মাথাই রাখল না, বরং ফাহাদের বাম হাতটা পেঁচিয়ে জড়িয়ে ধরল যেমনটা পৃথাকে ধরেছিল। ফাহাদ ফিসফিসিয়ে বলল, তোমার কোলবালিশটা অনেক লাকি, কবে যে কোলবালিশের জায়গায় আমি থাকব। বলেই হাসল ফাহাদ। প্রিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ফাহাদ পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। বেশ কয়েকটা ছবি তোলার পর গ্যালারিতে গিয়ে ছবিগুলো দেখছে আর বলছে, ইস, কি লাগছে, মনে হচ্ছে স্বামী স্ত্রী হানিমুনে যাচ্ছি। ছবিগুলোর ওপর ঠোঁট ছুঁয়ে দিল ফাহাদ। ছবির দিকে তাকিয়ে বলল, বাস্তবে তো তোমায় এভাবে ছুঁয়ে দেওয়ার অধিকার এখনও পাইনি, তাই ছবিতেই দিলাম। যখন অধিকার পাব তখন চুমু দিতে দিতেই বিরক্ত করে ফেলব তোমায়। ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে যায়। গাড়ি পৌঁছানোর আগেই ফাহাদ ওখান থেকে সরে গিয়ে পৃথাকে বসিয়ে দেয় আবার। প্রিয়া ঘুম থেকে উঠেই আড়মোড়া ভাঙ্গে। পৃথার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। উত্তরে পৃথাও হাসে। পাশের সিট থেকেই ফাহাদ সেটা খেয়াল করে। নিজের সিট ছেড়ে ওদের সিটের সামনে এসে পৃথাকে উদ্দেশ্যে করে বলে, বুঝলে পৃথা, আমার ডায়াবেটিস হতে বেশি সময় লাগবে না। ফাহাদের কথার আগামাথা কিছুই বুঝল না পৃথা আর প্রিয়া। উৎসুক দৃষ্টিতে দুজনই ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ বলল, কি বুঝলে না? পৃথা বলল, না, সকাল সকাল তোমার ফ্রেন্ড যেই মিষ্টি হাসি দিল তাতে তোমার ডায়াবেটিস না হলেও আমার হয়ে যাবে। পৃথা এবার হা হা করে হেসে দিল। প্রিয়া লজ্জা পেলেও সেটা প্রকাশ না করে চুপ করে রইল। ফাহাদ আবার বলল, জানো পৃথা, এমন মিষ্টি হাসি দেখলে কি করতে ইচ্ছে করে? কি ইচ্ছে করে? তোমার বান্ধবীকে টুপ করে মিষ্টির মতো খেয়ে ফেলি। এবার পৃথা একটু লজ্জা পেল। প্রিয়া চোখমুখ কুঁচকে বলল, নির্লজ্জ। ফাহাদ আবারও ডান হাত বুকের বাম পাশে রেখে বলল, দেখেছ পৃথা, দেখেছ তোমার বান্ধবী কিভাবে আমাকে তার প্রেমে ফেলে? এভাবে নির্লজ্জ বললে যে আমি প্রেমে পড়ে যাব সেটা জেনেও বারবার বলে। কেন বলে সেটা আমি বুঝি না ভেবেছ? প্রিয়া উত্তর দিল, আপনি কচু বুঝেন। আর আপনি সবসময় এমন মজা করেন কেন বলেন তো? বারে, আমি কখন মজা করলাম? কখন না করেন? বেশ কয়েকদিন ধরেই দেখছি রাগের বদলে এখন কেমন কেমন জানি করেন। ফাহাদ চোখ দুইটা বড় বড় করে বলল, ছি ছি, কি বলো এসব? প্লিজ এসব বলো না, আমার হবু বউ জানলে আমায় খুন করে ফেলবে। প্রিয়া দাঁত কটমট করে বলল, আমি কি কিছু বলেছি? ফাহাদ চোখ টিপ দিয়ে বলল, কিছু বলতে চাও বুঝি? মোটেও না। আরে বলো, বলো, আমি কিছু মনে করব না। আমরাই তো। আমরাই কি? হ্যাঁ, আপনি আমার বস আর আমি আপনার কর্মচারী। অনেক তফাৎ আমাদের মধ্যে। ওহ আচ্ছা,
তার মানে তুমি এই সম্পর্ককে নতুন রূপ দিতে চাইছো? এমন কখন বললাম আমি? ওমা বলতে হবে কেন? আমি কি বুঝি না? তাছাড়া মেয়েদের যে বুক ফাটে তো মুখ ফোটে না সেটা তো আমি জানিই। আপনি একটু বেশিই জানেন। কম জানলে বউকে কবজা করব কিভাবে? সেটা আমি কি জানি? তুমি জানো না বলছো? না, জানি না। কেন জানো না? উফফো, বড্ড বেশি প্রশ্ন করেন আপনি। এভাবে জ্বালাচ্ছেন কেন বলেন তো? বউকে না জ্বালালে কাকে জ্বালাবো? কি? না মানে, বউকে কিভাবে জ্বালাবো সেটার প্র্যাকটিস করছি আর কি। পাগল, সে তো তোমারই জন্য আমার পরি। মানে কি? কথায় কথায় এত মানে কি করো কেন? হ্যাঁ, তোমায় বলেছি ভেবেছ? তোমায় কেন বলবো? আমি তো আমার পরীর জন্য পাগল। আমি কখন বললাম আপনি আমার জন্য পাগল? তুমি বললেই হব নাকি? তুমি আমায় পাবে, আমার মন পাবে না বুঝছো? আমার মন তো পরী সেদিনই নিয়ে নিয়েছে। উফ, আল্লাহ বাঁচাও আমায়। আমায় তোমার করে নাও বেঁচে যাবে। এই আপনার সমস্যা কি বলেন তো? ভালোটা লোক বাসেন নাকি? এমন কিছু হলে খবরদার বলে দিচ্ছি, একদম এসব ভাববেন না। বাসি তো, আমার পরীকে ভালোবাসি। তুমি না সেদিন বললে, দূর থেকে কোনো মেয়েকে ফলো করলে নাকি মেয়েটা বুঝতে পারে যে কোনো ছেলে তাকে ফলো করছে। তাহলে এত কাছ থেকে দেখে তোমার কি মনে হয় আমায়? আমার মনে হয় আপনি একটা উন্মাদ, পাগল। আর আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। বলিই প্রিয়া বাস থেকে নেমে যায়। ফাহাদ মুচকি হেসে বলে, এই পাগলের ট্রিটমেন্ট করতে পারলে একমাত্র তুমিই পারবে প্রিয়া। পৃথা বলল, স্যার বেশি সময় না নিয়ে এবার তো ভালোবাসার কথাটা ওকে জানিয়ে দেন। নয়তো দেখবেন অন্য কারো হয়ে যাবে। চুপ, প্রিয়া শুধু আমার। আমার ভালোবাসা। ভালোবাসার কথা বলবো তো অবশ্যই। আগে ইশারায় তো বুঝাই, দেখি ম্যামের কি রিয়াকশন। যদি রিজেক্ট করে দেয়, তাহলে আঠার মতো লেগে থাকবো। ওকে আমি ছাড়ছি না। তাছাড়া আমি কি রিজেক্ট করার মতো ছেলে? তা নয়। কিন্তু ও যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে? প্রিয়া অন্য কাউকে ভালোবাসে না। কি করে জানলেন? কাউকে ভালোবাসলে অবশ্যই তোমায় বলতো। আর তুমিও আমায় জানাতে। এমনও তো হতে পারে প্রিয়া কাউকে ভালোবাসে কিন্তু আমায় বলেনি। বা আমায় বলেছে ঠিকই কিন্তু আমি আপনাকে বলিনি। দুটোর একটাও না। কেন এমন মনে হলো? তুমি কাউকে ভালোবাসো? হ্যাঁ, প্রিয়া জানে। হ্যাঁ, তুমি জানিয়েছ তাই না? কেন বলেছ? কারণ ও আমায় সব শেয়ার করে। আর আমিও করি। তাছাড়া খুব ভালোবাসি ওকে। প্রিয়াও ভালোবাসে আমায়। বেস্ট ফ্রেন্ডের থেকে কোনো অংশে কম নই আমরা। আশা করি তোমার প্রথম কথার উত্তর তুমি পেয়ে গিয়েছ। আর দ্বিতীয়, তুমি আমায় নাই বলতে পারো তাই না? যদি প্রিয়া অন্য কাউকে ভালোবেসে থাকে আর সেটা তুমি জানতে, তাহলে তুমি কি চাইতে না প্রিয়া তার ভালোবাসার মানুষটার সাথে সুখী হোক? অবশ্যই। ফাহাদ হাসল, বলল, তাহলে যেদিন আমি তোমার সাহায্য চাইলাম সেদিনই তুমি জানিয়ে দিতে প্রিয়া কাউকে ভালোবাসে। আশা করি এবার দ্বিতীয় উত্তরও পেয়ে গিয়েছ। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা কথা জানো পৃথা, কাউকে ভালোবাসার আগে তাকে বিশ্বাস করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আর আমি সেটাই আগে রপ্ত করেছি। আপনি সত্যিই অসাধারণ স্যার। আমি দোয়া করি আপনি আপনার ভালোবাসাকে পান আর প্রিয়া পাক সত্যিকার একজন ভালোবাসার মানুষ। মিটিং শেষ করে বসে আছে মৃন্ময়। কাঁচ ভেদ করে বাহিরের পরিষ্কার আকাশ দেখছে চুপচাপ। দুইজন দুই প্রান্তে, কিন্তু মনটা এখনো বাংলাদেশেই। ফোনের ওয়ালপেপারে প্রিয়ার ছবি দেখছিল। অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না মৃন্ময়ের। তাই একটু ফেসবুকে গেল। মেসেঞ্জারে টুংটাং আওয়াজের রিমির মেসেজ ভেসে আসলো। মেসেজগুলো এমন, কোথায় তুমি মৃন্ময়? তোমাকে অনেক মিস করি। প্লিজ ফিরে আসো যান। তুমি কি আমার সাথে কথা বলবে না? তোমায় ছাড়া আমি থাকতে পারবো না। আরও অনেক অনেক মেসেজ। মৃন্ময় মেসেজগুলো দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর ডাটা অফ করে অনলাইন থেকে বেরিয়ে গেল। পরের দিন অফিসে যেতেই প্রিয়ার ডাক পড়ল ফাহাদের রুমে। বিরক্ত লাগা সত্ত্বেও প্রিয়া গেল। হাজার হোক বসু বলে কথা। যাওয়ার পথে প্রিয়ার মেয়ে কলিগরা পথ আটকে ধরে। ওরা সবাই ভ্রু নাচিয়ে বলে, কি মামা কি চলে? কি চলে মানে? সেটাই তো বলি কি চলে। তলে তলে টেম্পু চালাও। কি আজগুবি কথা বলছিস তোরা? ইস, এখন এগুলো আজগুবি কথা তাই না? ঘন ঘন এত স্যারের রুমে কি মানে কি? স্যার আমায় কাজের জন্য ডাকে। সে আমার বস, সেটা মনে হয় তোরা ভুলে যাচ্ছিস। ফাহাদের ওপর সবে চেয়ে বেশি ক্রাশিত প্রিয়র যেই কলিগ, হিমি বলল, কি কপাল রে ভাই তোর। তুই স্যারকে দেখতে পারিস না আর স্যার তোকে সবসময় ডেকে পাঠায়। আমাকে তো স্যারের চোখেই পড়ে না। বলি ন্যাকা ন্যাকা স্বরে নাক টানা শুরু করে হিমি।
আরেক কলিগ বলে ওঠে, তোর ন্যাকামি বন্ধ করত, আমার দিকেই তো তাকায় না। তুই আর এমন কি? এক কথায় দুই কথায় ওদের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। প্রিয়া শুধু চুপচাপ কাণ্ডকারখানা দেখছে। ওইদিকে এতক্ষণেও প্রিয়া আসছে না দেখে ফাহাদি আসে। আর এসে দেখে এখানে তুলকালাম কাণ্ড হচ্ছে। ফাহাদ ধমক দিয়ে বলে, কি হচ্ছে এখানে? এটা অফিস নাকি মাছের বাজার? কারো কাজের দিকে কোনো মন নেই। ধমক খেয়ে সবাই চুপ হয়ে যায়। প্রিয়া একটু এগিয়ে গিয়ে বলল, আরে স্যার, আপনি ওদের বকছেন কেন? ওরা তো আপনাকে নি। পুরো কথা বলতে পারল না প্রিয়া। তার আগেই হিমি প্রিয়ার মুখ চেপে ধরল। জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, সরি সরি স্যার, আসলে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করছিলাম। প্রিয়া জোর করে হিমির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দম নিয়ে বলল, সত্যিটা বলতে দিচ্ছিস না কেন? তারও তো জানার দরকার তোরা যে স্যারকে পছন্দ করিস। হিমি কান চুলকে ফিসফিসিয়ে বলল, আরে বাপ, তোর মুখটা বন্ধ কর, নয়তো চাকরি চলে যাবে আমাদের। ফাহাদ আবারও ধমক দিয়ে বলল, এইসব ফিসফিসানি বাদ দিয়ে যে যার কাজে যান। আর প্রিয়া, তোমাকে না আমি দেখেছিলাম? জি স্যার, আসছি। সবাই যে যার কাজে লেগে পড়ল। ফাহাদ চলে গেল। পিছু পিছু প্রিয়াও যাচ্ছে। ফাহাদ চেয়ারে বসে বলল, তুমি কি আমার বউ? মানে? সোজা বাংলা ভাষায় বললাম তাও বুঝনি। বলেছি তুমি কি আমার বউ। আমি আপনার বউ হতে যাব কেন আজব? তাহলে সুরসুর করে যে আমার পিছু পিছু চলে এলে। স্যারের রুমে ঢুকতে হলে যে পারমিশন লাগে জানো না? তবে বউ হলে আলাদা বিষয়। প্রিয়া কিছু বলতে যাবে তার আগেই ফাহাদ চেয়ার থেকে উঠতে উঠতে বলল, এই দাঁড়াও দাঁড়াও। এটা বলেই প্রিয়ার সামনে গিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো। ভ্রু নাচিয়ে বলল, আমার বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? প্রিয়া দুই হাত দিয়ে ফাহাদকে সরিয়ে দিয়ে বলল, আপনার বউ হব আমি। এটা স্বপ্নেও ভাবি না আমি। অফিসের কত শত মেয়ে আমার জন্য পাগল। ইভেন বাহিরেও কত মেয়ের ক্রাশ আমি। আর তুমি আমায় ইগনোর করো। এটাই তো স্যার, সমস্যাটা তো এখানে। পাগলই তো পাগলের জন্য পাগল হবে। সরি, কথাটা হবে, পাগলই তো পাগলের জন্য পাগল হবে। আপনি এক পাগল আর যারা আপনাকে পছন্দ করে, ক্রাশ খায়, ওরা হচ্ছে আরেক পাগল। পাগল আর পাগলি একদম পারফেক্ট জুটি। আমি তো বাবা কোনো পাগল টাগল নয়ে আপনার উপর ক্রাশ খাবো। আমি চাইও না তুমি আমার ওপর ক্রাশ খাও। কেন? ফাহাদ ঠোঁট কামড়ে বলল, আমি চাই তুমি আমায় ভালোবাসো। আপনি যে এতটা নির্লজ্জ সবাই কি সেটা জানে? অবশ্য জানবে কি করে? সবার সামনে তো আপনি একদম রাগী বসো। কিন্তু আপনার এই আসল চেহারার কথা তো সবাই জানে না। তাহলেই বুঝো তুমি কত স্পেশাল। দেখো, আমি শুধু তোমার কাছেই নির্লজ্জ, অন্য কোনো মেয়ের কাছে না। এর মানে কি? এর মানে হলো তোমার ইম্পর্ট্যান্সে আমার কাছে সব। অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তাছাড়া বউয়ের কাছে নির্লজ্জ হব না তো কি বাহিরের কারো কাছে নির্লজ্জ হব নাকি? আমি হব আমার বউয়ের পারফেক্ট স্বামী, যাতে সে গর্ব করে সবার সামনে বলতে পারে আমি তার ভালোবাসা। প্রিয়া কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ বলল, কি হলো, এমন চিন মেরে দাঁড়িয়ে আছো যে? কিছু বলো। আপনি আর কলাগাছ একই কথা বলে লাভ নাই। আমার প্রচুর 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 লাভ আছে, যা শুধু আমার পরীকে দিব। লাগবে তোমার? মানে? আরে এটাই বুঝলে না? তুমি দেখছি ইংরেজিতে প্রচুর কাঁচা। লাভ মানে হচ্ছে ভালোবাসা। আমার কাছে অনেক ভালোবাসা আছে, নিবে তুমি? আমি কি এই লাভের কথা বলেছি? ফাহাদ চোখ টিপ দিয়ে বলল, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। প্রিয়া চোখমুখ খিচে বলল, কেন ডেকেছেন সেটা বলেন। আমার কাজ আছে। আরে বাস, অফিসের বসকেই তুমি কাজ দেখাচ্ছ। অবশ্য হবু স্বামীর অফিসের লাভ লোকসানের কথা বলি তো ভাববে। তুমি কত লক্ষ্মী গো। কিন্তু এখন তোমার কাজ করতে হবে না, আমার সামনে বসে থাকো। উফ, আপনি যে এরকম আমি ভাবতেই পারিনি। প্রথম প্রথম তো খুব বকতেন, রাগ দেখাতেন, সেটাই তো ভালো ছিল। হঠাৎ করে কি হলো আপনার? এমন রোমান্টিক হয়ে গেলেন কেন? কি করব বলো? তাকে রিডিং দেখেই যে আমি ফিদা হয়ে গেলাম। আমার উষ্ণ ভালোবাসাগুলো বারবার বলছে পরীর কাছে যাব, পরীর কাছে যাব। তো নিয়ে যান না পরীর কাছে। আমায় জ্বালাচ্ছেন কেন? তুমি ছাড়া পরীকে আমার হাতে কেই বা তুলে দিবে? কেন? আমি দিব কেন? তাছাড়া আমি তো চিনিই না তাকে। দেখবে তাকে? কই দেখি। দাঁড়াও। ফাহাদ ফোনটা বের করে সামনে ধরল। ফোনের ওয়ালপেপারে প্রিয়া আর ফাহাদের ছবি। প্রিয়া ফাহাদের এক হাত পেঁচিয়ে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে।
প্রিয়া চোখ দুইটা বড় বড় করে বলল, আরে, পুরো কথা বলার আগেই ফাহাদ বলল, এই এখন আবার বলো না এটা তোমার ছবি। এটা হচ্ছে আমার পরীর ছবি। আমার সাদা পরী। বলেই ফাহাদ ছবিটাতে চুমু খেল। প্রিয়া রাগী রাগী গলায় বলল, এটা তো আমারই ছবি। এই ছবিটা আপনি কখন তুললেন? আমি তো পৃথার সাথে ছিলাম। এই ছবিটা তোমার বলছো? অবশ্যই। তুমি শিওর? 100% শিওর আমি। তার মানে তুমি স্বীকার করছো তুমি আমার বউ পরী? আশ্চর্য, এটা আমি একবারের জন্যও বলিনি। বলনি কিন্তু বুঝিয়েছ। কিভাবে? আমি বলেছি এই ছবিটা আমার বউয়ের। আর তুমি বলতেছ ছবিটা তোমার। তাহলে এর ফলাফল কি দাঁড়ায়? তুমি আমার বউ। প্রিয়া হাত দুইটা মুঠোবন্দি করে ফাহাদের দিকে তেড়ে যায়। ফাহাদ প্রিয়ার হাত দুইটা পেছনে নিয়ে এক হাত দিয়ে ধরে রাখে। অন্য হাত দিয়ে প্রিয়ার চশমাটা খুলে টেবিলের উপর রাখে। প্রিয়া নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু ফাহাদের শক্তির কাছে প্রিয়ার এই জোরাজুরি কিছুই না। ফাহাদ প্রিয়ার চোখ দুইটা ছুঁয়ে দিতে প্রিয়া চোখ বন্ধ করে ফেলে। চোখের পাতায় হাত বুলাতে বুলাতে ফাহাদ বলল, এই কাজল কালো চোখের প্রেমে 1000 বার মরতেও রাজি আছি আমি। প্রিয়া এবার জোরে ফাহাদের হাতে কামড় বসিয়ে দিল। আশ্চর্যের বিষয় হলো ফাহাদের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। শুধু ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আছে। একসময় প্রিয়া ফাহাদের হাত ছেড়ে দিল। হাতের দাঁতের দাগ বসে গেছে। ফাহাদ চোখ খুলতেই দেখল চোখ লাল হয়ে আছে। টলমল করছে পানি। ফাহাদ মুচকি হেসে প্রিয়ার দুই হাত ছেড়ে দিল। নিজের দুই হাত দিয়ে চুলগুলোকে ঠিক করে হুট করেই প্রিয়ার এক হাত ধরে টেনে ফাহাদের কাছে নিয়ে আসলো। প্রিয়া ভয় কুঁকড়ে যায়। এক হাত দিয়ে প্রিয়াকে ধরে অন্য হাত প্রিয়ার গালে রাখে। তুমি কি ভেবেছ তুমি আমায় আঘাত করবে আর আমি তোমার হাত ছেড়ে দিব? ছেড়ে দেওয়ার জন্য হাত ধরেছি। হাত যখন ধরেছি সারা জীবনের জন্যই ধরেছি। যত পারো আঘাত করো। না তোমাকে ছাড়বো আর না তোমার হাত। তুমি এত কিছু বুঝো? আর এটা বুঝো না আমি তোমাকে ভালোবাসি। শোনো, এত ঘটা করে আমি প্রপোজ করতে পারি না। আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি। প্রিয়া কিছু বলছে না। শুধু ফাহাদের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়ার ডান হাত ফাহাদের বুকের বাম পাশে। যার কারণে ফাহাদের বুকের ধুকপুকানি স্পষ্ট উপলব্ধি করতে পারছে প্রিয়া। চোখের সামনে অস্পষ্টভাবে অতীতটা ভেসে আসছে। না আর সহ্য করতে পারছে না। যে কোনো মুহূর্তে প্রিয়া পড়ে যাবে মনে হচ্ছে। গায়ে এতটুকুও শক্তিই নেই। প্রিয়া পড়ে যেতে নিতেই ফাহাদ শক্ত করে ধরে রাখে। প্রিয়ার সম্পূর্ণ ভর এখন ফাহাদের ওপর। আস্তে আস্তে চোখ দুইটা বন্ধ হয়ে আসে প্রিয়ার। অস্পষ্ট স্বরে বলে, আমি চাই না। পুরো কথা বলার আগেই সাথে সাথে প্রিয়া ফাহাদের বুকে লুটিয়ে পড়ে।